যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আজ আমার ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট করুন আর না করুন, আজকের এই বৃষ্টি ভেজা সকালটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমাদের চলার পথে ভালো সময় খারাপ সময় দুটোই আমাদের কিন্তু জীবনের সঙ্গী। আর এই খারাপ থাকাকালীন সময়ে যদি একটু বৃষ্টির হাতছানি পাই তাহলে কিন্তু সেই সব কিছুকে উপেক্ষা করে বৃষ্টিটাই আমার কাছে দামি হয়ে ওঠে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ইনশাল্লাহ খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। সারাদিনে আমাদের গৃহিণীদের কাজের কিন্তু কোনো শেষ নেই। প্রথম কথা হচ্ছে, জীবন মানেই ব্যালেন্স। জীবনকে যে যত সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবে সব কিছুর সঙ্গে, তার জীবনটা কিন্তু তত বেশি সুন্দর হয়ে ওঠে। সব কিছুকে ব্যালেন্স করার জন্য স্মার্টভাবে কাজ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজ গুরুত্বপূর্ণ 7টি কিচেন টিপস নিয়ে আমার ভিডিওটি সাজিয়েছি। টিপসগুলো দেখার জন্য ভিডিওর সঙ্গেই থাকতে হবে। আর এটা ছিল একটা সন্ধ্যার শ্যুট। আমি সিঙ্গারা তৈরি করছিলাম, আর সেই টাইমটাতে আমার আম্মা আব্বা ছিল। আসলে স্মৃতি থেকে যায়, আর সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা থেকে বড় সত্যি বোধহয় আর কিছুই নেই। যাই হোক, এই রেসিপিটি আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করেছি, আর আপনাদের দেখার সুবিধার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। চলুন তাহলে সব টিপসগুলো এক এক করে দেখে নেই। টিপস নাম্বার 1, বাসায় যখন বাজার করে আনে, এই পলিব্যাগের ভিতর কিন্তু অনেক বাজার থাকে। সেই বাজারগুলো আমরা পলিথিন থেকে বয়ামে রিফিল করি অথবা সেলফে রাখি, এটা বাজারের ধরন অনুযায়ী। বাজারগুলো গুছিয়ে রেখে কিন্তু আমরা পলিব্যাগগুলো রেখে দিই পরবর্তীতে ব্যবহার করার জন্য কাজে। ঠিক এভাবে কিন্তু গ্রিলে বা চিপাই চাপায় আমরা পলিগুলো গুছিয়ে রাখি। আর কখনোই আমরা এই ভুলটা করব না। এখনই দেখিয়ে দিচ্ছি আমরা পলিথিনগুলো এক জায়গায় কিভাবে গুছিয়ে রাখবো। খালি টিস্যুর বক্স কিন্তু আমরা ফেলে দেই টিস্যু ব্যবহার করার পরে। তবে আজ যারা ভিডিওটি দেখছেন তারা কখনোই, আশা করব, টিস্যুর বক্সগুলো আর ফেলবেন না। এই টিস্যুর বক্সে করে আমরা পলিথিনগুলো যদি গুছিয়ে রাখি তাহলে কিন্তু আর এভাবে রান্নাঘরের সৌন্দর্য নষ্ট হয় না। পলিগুলো কিন্তু একটা জায়গায় সেফভাবে থাকে। আশা করছি এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যারা ভিডিওটি দেখছেন তারা অ্যাপ্লাই করে দেখবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, সংসার জীবনের প্রথম দিকে রান্নাবান্নায় কিন্তু একটু গরমিল হয়েই যায়। আর আমার এই দ্বিতীয় নাম্বার টিপসটা আমার নতুন গৃহিণী আপুদের খুব কাজে আসবে আশা করি। সব দিন কিন্তু আমাদের রান্নাবান্না একরকম হয় না। রান্না করতে গিয়ে যদি কখনো দেখি যে তরকারির ভিতরে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, তখন আমরা যে কাজটা করতে পারি, আমাদের ঘরে যদি কোনো রকম শাকের আইটেম থেকে থাকে, সেটা হতে পারে পুঁই শাক অথবা কুমড়া শাক, লাউ শাক, যে কোনো একটা শাক দিলেই হয়। আমি একটু পুঁই শাক দিয়ে দিলাম, এগুলো আমার গাছেই হয়েছিল, সেখান থেকে ছিঁড়ে এনে দিলাম আপনাদের দেখাবো এই জন্য। এমনিতে কিন্তু আমার তরকারিতে হলুদ বেশি হয়নি, এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করা, এই জন্য দেখতে এমনটা লাগছে। যখনই আমরা দেখব তরকারিতে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, আমি যে 3 ধরনের শাকের কথা বললাম, যে কোনো একটা শাক যদি এভাবে তরকারিতে ঝোলটা দেওয়ার পরে ঠিক আমি যেভাবে অ্যাড করলাম এভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু তরকারি হলুদটা একেবারেই ব্যালেন্স হয়ে যাবে, খেতে আর খারাপও লাগবে না। চলে আসলাম পরবর্তী টিপস নাম্বার 3। সস আমাদের ঘরে সবসময় কিন্তু থাকে, যে কোনো নাস্তার সঙ্গে সসটা আমরা খেতে অনেক পছন্দ করি সবাই, বিশেষ করে ঘরের বাচ্চারা। আর এই সসের বোতলটা ফেলে না দিয়ে এটা দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো। টমেটো সসের খালি একটা বোতল আমি পরিষ্কার করে নিয়েছি। এখন চলুন তাহলে কি করছি এটা দেখে নেই। যেদিন থেকে আমার মাথায় এই আইডিয়াটা এসেছে, তখন থেকে আমি আর সসের বোতল তো ফেলি না, বরঞ্চ সস যখন আমাদের ঘরে কেনা হয় আমি তখন বলে দেই যে প্লাস্টিকের বোতলটা না নেওয়ার জন্য, সবসময় যেন কাঁচের বোতলের সসটা নিয়ে আসে। তো আমি এই বোতলে প্রথমে কিছু স্টোন দিয়ে দিচ্ছি, আর এই স্টোনগুলো কিন্তু কালারফুল। এটা একেবারে অপশনাল, আমার হাতের কাছে ছিল এই জন্য আমি দিচ্ছি, না দিলেও কোনো সমস্যা নেই।
স্টোনগুলো দেওয়ার পরে এখানে স্টোনের পরিমাণ কম বেশি হতে পারে, জাস্ট দেখার সৌন্দর্য এতটুকুই। স্টোনগুলো দেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করছি। বোতলটা ভরে আমি পানি দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মানি প্লান্ট, এই যে ধরনের মানি প্লান্টগুলো পানিতে ভালো গ্রো করে, সে ধরনের যে কোনো একটা মানি প্লান্ট দিলেই হয়। আমার ঘরে তো প্রচুর গাছ। যেদিন থেকে এই আইডিয়াটা আমার মাথায় এসেছে, আমি একটা সচের বোতল আর ফেলি না। আপনাদের দেখাবো ইনশাল্লাহ একদিন যে কত বোতল কালেক্ট করে আমি এরকম গাছ লাগিয়েছি বোতলের ভিতরে। গাছটা দেখে কিন্তু বুঝতেই পারছেন এটা অনেক দিন আগের একটা গাছ, অনেক বেশি শিকড় গজিয়েছে, প্রায় 6 মাস আগের গাছ এগুলো। এখন একটা কাচের বোতল কিনতে গেলে কিন্তু অনেকটা কষ্ট চলে আসে। শুধুমাত্র কাচের বোতল না, যে কোনো ক্রোকারিজ আইটেমের কিন্তু প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছে। তো এই সচের বোতলটা যদি ফেলে না দিয়ে এরকম একটা কাজে আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না। কমেন্ট করে জানাবেন আমার এই টিপসটি কেমন লাগলো। চলে আসলাম পরবর্তী টিপসে, টিপস নাম্বার 4। বাজার থেকে কাঁচামরিচ আনার পরে কিন্তু আমরা সরাসরি অনেক সময় ওই পলিটা ধরেই ফ্রিজে রেখে দেই, এটা কিন্তু ঠিক না। বাজারে যখন সবজিগুলো থাকে প্রত্যেক শাক সবজির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি অ্যাড করে তাজা রাখার জন্য, আর সেই পানি থেকেই কিন্তু মূলত পচনটা শুরু হয়। আর এই যে বোটাগুলো দেখতে পাচ্ছেন মরিচের, এই বোটাগুলো কিন্তু থাকলে আগে এগুলোই পচে যায়। যে কোনো ধরনের শাক সবজির এরকম বোটা থেকেই কিন্তু পচনটা আগে শুরু হয়। এই জন্য আমি বোটাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। এই মরিচগুলো আমার একদিন আগে আনা, একদিন পরে আমি ফ্রিজে রাখছি। ইচ্ছা করে রেখেছি, তার কারণ হচ্ছে যদি কোনো পানি থাকে সেটা যেন শুকিয়ে যায়। এই জন্য বাজার থেকে আনার পরে থেকে খুলে আমি একটা ডালাতে রেখেছিলাম। তো দেখা যাচ্ছে বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে। আর এটা চাইলে কেউ ধুয়ে তারপরে শুকিয়ে নিতে পারেন, আমি না ধুয়ে ফ্রিজে রাখছি। মরিচগুলো সব রাখার পরে আমি আরও একটা টিস্যু উপর থেকে দিয়ে তারপরে বক্সের মুখটা আটকে দিব। আমি যে পদ্ধতিতে মরিচগুলো ফ্রিজে রাখছি এভাবে ট্রাই করে দেখতে পারেন। যতদিন মরিচগুলো ভালো থাকার কথা তার থেকে আশা করছি 4 থেকে 5 দিন আরও বেশি ভালো থাকবে। তার জন্য কিন্তু মরিচের গায়ের যে পানিটা থাকে ওইটা অবশ্যই শুকিয়ে নিতে হবে, তারপরে এভাবেই ফ্রিজে রাখতে হবে। জানি না এতক্ষণ পর্যন্ত কেউ আমার সাথে আছেন কিনা, যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তেজপাতা সংসারের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি সবসময়ের জন্য। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে, টিপস নাম্বার 5। এখানে দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংস রান্না করছি, আর এই পর্যায়ে আমি মুরগির মাংসটা কিন্তু কষিয়ে নিচ্ছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে আমি ঝোলের পানি অ্যাড করেছি। ঝোলের পানি অ্যাড করার পরে অপেক্ষা করব তরকারিটা না হওয়া পর্যন্ত। এই তো দেখুন তরকারিটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কষানোর সময় যে তেলটা দেখতে পেয়েছিলেন এখন কিন্তু কোনো তেল দেখা যাচ্ছে না। তো এরকম হলে মন খারাপ করার কোনো কারণ নেই, আমি কিন্তু পর্যাপ্ত তেল দিয়েছিলাম মুরগির মাংসে। তো এই পর্যায়ে আমরা কি করব, জাস্ট একটা টেকনিক অবলম্বন করব। এখানে আমি তরকারিটা জাস্ট 10টা মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলাটা অফ করে। তারপরে দেখতে পাচ্ছেন একেবারে কি পরিমাণ তেল উঠেছে তরকারিতে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। তো এমনটা যদি আমাদের সাথে কখনো হয় তাহলে টেনশন করার কোনো কারণ নেই। চুলাটা জাস্ট বন্ধ করে 10টা মিনিট আমরা অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে, তাহলে কিন্তু তরকারির যে তেলটা এটা কিন্তু উপরে উঠে আসে। আজকের এই সাধারণ টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নাম্বার 6। যে কোনো ভর্তাতে আমরা কিন্তু শুকনা মরিচটা খুব বেশি পছন্দ করি। যে কোনো ভর্তা তৈরির জন্য শুকনা মরিচ ভাজি করে রেখে দিই আমরা।
আর দেখা যায় শুকনো মরিচ ভাজি করে তারপরে একেবারে হাতের অন্যান্য কাজ সেরে খাওয়ার আগে ভর্তা তৈরি করার প্রিপারেশন নিই। আর তখন যেটা হয় মরিচগুলা কিন্তু একেবারেই নরম হয়ে যায়। তখন যদি আমরা ছোট্ট একটি টিপস ফলো করি তাহলে কিন্তু মরিচটা একেবারে 3 থেকে 4 ঘন্টা এমনটাই মচমচা থাকবে। সেজন্য আমি প্রথমে একটা বাটিতে মরিচগুলো ঢেলে নিয়েছি। তারপরে উপর থেকে সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। এই লবণটা ছেটানোর ফলে কিন্তু 3 থেকে 4 ঘন্টা মরিচটা নামানোর পরে কড়াই থেকে যেরকম মচমচা ছিল ঠিক এমনটাই মচমচা থাকবে। চলে যাচ্ছি আমার একেবারে লাস্ট টিপসে, টিপস নাম্বার 7 এ। প্রতিদিন রান্নার কাজে আমাদের নাইফটা কিন্তু অতি জরুরি। আর কাটাকুটি করতে গিয়ে কিন্তু নাইফের ধার খুব অল্প সময়ের ভিতরেই চলে যায়। শুধুমাত্র এই একটি জিনিস দিয়ে নিজেই নাইফ খুব সহজেই ধার দিয়ে নিতে পারেন। এই জন্য শুধুমাত্র একটা সিরামিকের মগই যথেষ্ট। তো এখানে আমি একটা সিরামিকের মগ নিয়ে জাস্ট দেখে বুঝতে পারছেন কিভাবে আমি ধার দিয়ে নিচ্ছি। আর মগের পেছন সাইডটা কিন্তু একেবারে কালো হয়ে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। যে কোনো ধরনের নাইফ, দা, বটি ধার দেওয়ার আরও খুব ভালো একটা পদ্ধতি আছে। এটা আমি আমার আব্বার কাছ থেকে শিখেছি। অন্য যে কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো হয়ে গেল নাইফটা ইনস্ট্যান্টভাবে একটু ধার করে নেওয়া। ভিডিওর একেবারেই লাস্টে চলে এসেছি। খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ নতুন নতুন গুরুত্বপূর্ণ কিচেন টিপস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।